পটুয়াখালীর কলাপাড়া এলাকায় রয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক তার পাশে একটি বিধ্বস্ত ঘর আমরা দেখতে পাচ্ছি। হয়তো এটি একটি ছবি, কিন্তু এই পুরো পটুয়াখালীর প্রতিনিধিত্ব মনে হয় এই মুহূর্তে এই ছবিটি করছে। বাকিটা বলবেন আপনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাসারা আমরা এই মুহূর্তে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহিরপুর যে গ্রাম, সেই তাহিরপুর গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে রয়েছি। এই বিদ্যালয়টির নাম হচ্ছে দিনাজপুর হক্কানি মাধ্যমিক বিদ্যালয়। গতকাল রাত 12টার দিকে এই যে ভবনটি অর্থাৎ টিন শেড যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি আসলে পুড়ে গেছে। শুধু এটি নয়, এই গ্রামে অন্তত আমরা এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি প্রায় 100টি ঘরের টিন উড়ে গিয়েছে। বাসার আমরা খুবই দুর্গম একটা জায়গায় রয়েছি। এখানে বাতাসের এখনো শোষ শব্দ আপনি নিশ্চয়ই শুনছেন। সেই সঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। হাজিপুর থেকে কলাপাড়া পর্যন্ত যে বেড়িবাঁধ, আন্দারমানিকের পাশ দিয়ে যে বেড়িবাঁধটি গেছে, সেই বেড়িবাঁধের অন্তত 10টি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি দৌলতপুর এবং লস্করপুর যে খেয়াঘাটের কথা বলি, সেখান থেকে বেড়িবাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করছে। আমি জানি না আমাদের ক্যামেরায় যিনি রয়েছেন আরিফুল ইসলাম জুয়েল, তার লেন্স দিয়ে আসলে তিনি কতটুকু দেখাচ্ছেন। দেখছেন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর বাইরে আন্ধারমানিক নদীর পাশে অর্থাৎ নদীর তীরে যে সমস্ত বসত বাড়ি রয়েছে, তারা কিন্তু এখানে একটি মুজিব কেল্লা রয়েছে, সেই মুজিব কেল্লায় অবস্থান করেছে। অর্থাৎ গতকাল রাত থেকে তারা এখনো সেখানে অবস্থান করছেন। এখানকার পরিস্থিতি বাসার একটুকু এখন পর্যন্ত বদলায় নেই। দমকা বাতাস, সেই সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। কেউ যারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন তারা সেখানেই অবস্থান করেছেন। এর বাইরে আন্ধারমানিক নদী একদম ফুলে ফেপে উঠেছে। বাসার এখানে যেই উত্তাল নদী, সেই নদী স্বাভাবিক সময়ের অন্তত 5 থেকে 7 ফুট বেশি পানি দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিপদসীমার অনেকটাই উপরে। এর বাইরে এই ইউনিয়নের গইয়াতলার কথা যদি বলি, সেখানে গতকালকে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তাতে হাজিপাড়া সহ আশেপাশের যে গ্রামগুলো, সেই গ্রামগুলো বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এবং আপনি জানেন যে দক্ষিণ অঞ্চলের এই দিকটার কথা যদি বলি বাসার, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি বিদ্যুতের লাইন আমাদেরকে যেটি দেখানো হচ্ছে, যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঝড়ের তীব্রতার কারণে এই মুহূর্তে বিদ্যুতের যে লাইন, সেই লাইন মানে স্টিলের যে তার থাকে যেটি ওয়ারিং, সেই তার ছিঁড়ে গিয়েছে। এবং এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই এলাকা গত প্রায় 48 ঘন্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন, মোবাইল বন্ধ রয়েছে। আল আমিন হোসেন, বাংলাদেশের এই মুহূর্তে উপকূলের বেশ অনেকগুলো জেলা বিদ্যুৎহীন। গতকাল মোটামুটি সেই দুপুরের দিক থেকে একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন। একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, ছবি দেখবো সেই সাথে, সেটি হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের যে বার্তা দেওয়া হয়েছিল দুপুরের দিকে বলা হলো একটা পর্যায়ে ঝড়ের গতিবেগ এই পর্যন্ত থাকবে, তারপরে রাত 11টার দিকে বলা হলো একটা, রাত 2টোর দিকে বলা হলো আউটার ব্যান্ড চলে যাবে, একেবারে সকাল নাগাদ ঝড়ের পুরো যে প্রভাব সেটি শেষ হয়ে যাবে। এখন সকাল গড়িয়ে দুপুর বিকেল চলে আসছে, এখনো পর্যন্ত ঝড়ের প্রচন্ড তীব্রতা আমরা দেখতে পাচ্ছি সেই এলাকাতে। এই যে সব মিলে আবহাওয়া বার্তার খানিক অস্পষ্টতা, ধোঁয়াশার কারণে কিছুটা সমস্যা হয়ে গেল কিনা উপকূলবাসীর? বাসার আমি যতটুকু আমার বাস্তবিক অভিজ্ঞতা, আপনি জানেন এর আগে আমি আইলা কভার করেছি, মক্কা কভার করেছি, আমফান কভার করেছি। এইখানে এত দীর্ঘ সময় ধরে এর আগে কোনো ঝড় কভার করতে পারিনি। সেক্ষেত্রে আসলে আমি আবহাওয়াবিদ নিয়েই এই ঘূর্ণিঝড়টি নিয়ে কোনো প্রেডিকশন, কোনো বিশেষজ্ঞ মতামত বাসার কিছুই কাজে আসেনি। এখনো ঝড় চলছে। এখানে অন্তত 110 কিলোমিটার গতিতে তীব্র বেগে বাতাস বইছে বাসার। জি, এখনো পর্যন্ত প্রায় 13-14 ঘন্টারও বেশি সময় ধরে ঘূর্ণিঝড়ের প্রভাব এখনো উপকূলে রয়েছে। কলাপাড়া থেকে তেমনটা জানাচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন। এত দীর্ঘস্থায়ী ঝড়, সে আইলার পরের থেকে যতগুলো ঝড় গেছে, কখনো আসলে এমনটা দেখা যায়নি। আমফান, ইয়াস, আসানি, মোখা, রোয়ানু, কোনোটাতে আসলে এই অভিজ্ঞতা নেই।